আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমরা অষ্টম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 সালের স্বাস্থ্য সুরক্ষা এর সাজেশন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 6 জুলাই 2024 সালে। আবার কেউ বুঝে বসে থেকে না যে এটাই হচ্ছে তোমাদের চূড়ান্ত প্রশ্ন। এটা কিন্তু চূড়ান্ত প্রশ্ন না, এটা কিন্তু নমুনা প্রশ্ন এবং সাজেশন। তোমরা যদি এই সাজেশনটা ফলো করো এবং এই নমুনা প্রশ্নগুলো পড়ো, ইনশাল্লাহ আশা করা যায় তোমরা তোমাদের মূল্যায়ন পরীক্ষায় সবগুলোই কমন পাবা। আর তোমাদের যে চূড়ান্ত প্রশ্নপত্র, সেটা সমাধান সহ আমরা যখন প্রশ্ন পাবো তখন উত্তরটা আমরা দিয়ে দেব আমাদের চ্যানেলে। তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ক্লাসটি দেখার অনুরোধ রইল। এখন তোমরা জানো যে আমাদের 4টা অধ্যায় রয়েছে। প্রথম যে মূল্যায়ন রয়েছে আর কি, অর্ধবার্ষিক পরীক্ষা, আমাদের 4টা অধ্যায় রয়েছে, প্রথম 4টা অধ্যায়। তো এখানে মোট হচ্ছে 70 নম্বর পেজ পর্যন্ত, অর্থাৎ আমার আত্মবিশ্বাস আমার পাথেয় এই অধ্যায় পর্যন্ত রয়েছে। তো আমরা অধ্যায় ভিত্তিক ভাবে সাজেশনটা দেখব। এখন প্রথম শিখন অভিজ্ঞতা 1। শিখন অভিজ্ঞতা 1 এর নাম হচ্ছে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। এখান থেকে আমাদের কতগুলো ছোট প্রশ্ন পড়বো, কতগুলো বড় প্রশ্ন এবং অ্যাসাইনমেন্ট যেগুলো সেগুলো আমরা দেখব। তো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা সংক্ষেপে উত্তর দাও। এখন 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে, আমরা কখন সম্পূর্ণভাবে ভালো থাকি? যখন আমরা শরীর মন ও পারস্পরিক সম্পর্কগুলোকে নিয়ে ভালো থাকি, তখনই আমরা সম্পূর্ণরূপে ভালো থাকি। এই ভালো থাকাকে ইংরেজিতে বলা হয় ওয়েল বিইং বলা হয়। 2 নম্বর প্রশ্ন, শরীর কিভাবে মনের উপরে প্রভাব ফেলে? শরীর ভালো না থাকলে তা মনের উপরে নেতিবাচক প্রভাব ফেলে। আবার এই প্রভাব থেকে নিজের প্রতি বা অন্যদের প্রতি ভালোবাসা, সহমর্মিতা কিংবা দায়িত্ব পালনে অনীহা কাজ করে। শরীর বা মন ভালো না থাকলে খেতেও ইচ্ছা করে না, খেলাধুলা বা আনন্দ করারও আগ্রহ থাকে না। তারপর 3 নম্বর প্রশ্ন, স্বাস্থ্যই সম্পদ কথাটি বুঝিয়ে বলো। মানুষের সুখের মূলে রয়েছে সুস্বাস্থ্য। আমাদের স্বাস্থ্য ভালো থাকার মানে আমরা ভালো আছি। স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকি না, কেমন যেন আমাদের সবকিছু অন্যরকম হয়ে যায়। আমাদের শরীর বা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। স্বাস্থ্যের কাছে সকল সম্পদ অর্ধবৃত্ত বৈভব তুচ্ছ হয়ে যায়। এজন্যই বলা হয় স্বাস্থ্যই সম্পদ। 4 নম্বর প্রশ্ন, আমরা নিজেদের সমৃদ্ধ করতে চাইলে আমাদের কি করা প্রয়োজন? আমরা সকলেই নিজেদেরকে সমৃদ্ধ করতে চাই। আমরা চাই আমাদের চারপাশে যা আছে তারা আমাদেরকে শ্রদ্ধা করুক, মানে যারা আছে আমাদের চারপাশে সবাই আমাদেরকে শ্রদ্ধা করুক, প্রশংসা করুক, আমাদেরকে ভালোবাসুক। মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাওয়ার জন্য মানুষের জন্য কাজ করতে হবে, পৃথিবীর বুকে দেশের নাম উজ্জ্বল করতে হবে। আর এসবের জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে সুস্বাস্থ্য, কারণ স্বাস্থ্য ছাড়া বড় কিছু করা সম্ভব হয় না। তারপরে 5 নম্বর প্রশ্ন, মনের সাথে শরীরের সম্পর্ক বিশ্লেষণ করো। সুস্থ দেহ সুন্দর মন। মনের সাথে শরীরের সম্পর্ক অত্যন্ত নিবিড়। মন খারাপ থাকলে কোনো কিছুই করতে ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, খেলাধুলা করতেও ভালো লাগে না। মোট কথা, মন খারাপ থাকলে সুস্থ শরীরটাও অকেজ হয়ে যায়। আসলেই তো এরকম হয়, তাই না? তারপরে 6 নম্বর প্রশ্ন, সুস্থ থাকার জন্য আমাদের কয়েকটি করণীয় বিষয় উল্লেখ করো। সুস্থ থাকার জন্য সবসময় আমাদের কিছু বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। আগে ঘুমাতে যাওয়া, খুব ভোরে ঘুম থেকে ওঠা, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া, খাদ্য তালিকায় সুষম খাদ্য থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিয়মিত নখ কাটা, নিয়মিত গোসল করা, ধর্মীয় অনুশাসন মেনে চলা ইত্যাদি। দেখো, এই সাজেশনটা তোমাদের যদি পড়ো তাহলে কিন্তু তোমরা প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক প্রশ্ন ও উত্তর। এখানে আমরা জানবো সুস্বাস্থ্য চর্চা আমাদের পছন্দের ব্যক্তির কর্মপ্রণালী ও এর প্রভাব সম্পর্কে বিস্তারিত লেখো। এর উত্তর হচ্ছে, সুস্থ দেহ ও মন আমাদের সকলেরই কাম্য। দেহ ও মনকে সুস্থ রাখা অবশ্য জরুরি। এর জন্য আমরা যদি একজন আদর্শ ব্যক্তির অনুসরণ করি তাহলে আমাদের জন্য সুস্বাস্থ্য চর্চা সহজ হয়ে যায়। নিচে একজন আদর্শবান পছন্দীয় ব্যক্তির কর্মপ্রণালী আলোচনা করা হয়। দেখো, আমি তোমাদেরকে বারবার বলতেছি যে এই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন পড়বে না, তবে এই উত্তরগুলো তোমাদের কমন পড়বে, ঠিক আছে? এইভাবে দেখো, কার্যপ্রণালী আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে
স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। মানে সুস্বাস্থ্যর অধিকারী হতে হলে প্রথমে যে কাজটা করতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, দেহের স্বাভাবিক গঠন তৈরিতে ভূমিকা রাখে। তারপর 2 নম্বর হচ্ছে পুষ্টিকর খাবার গ্রহণ। পুষ্টিকর খাবার গ্রহণ করলে আমাদের শরীরের সকল ঘাটতি পূরণে সহায়তা করে। সারাদিনের পরিশ্রমের ফলে শরীরের ক্লান্তি, অবসাদ এসব দূর হয়ে যায়। শরীর চর্চা করা। প্রতিদিন শরীর চর্চা করলে শরীরের স্বাভাবিক বিকাশ অব্যাহত থাকে, কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে বিনোদন। তো দীর্ঘ সময় কাজ করতে থাকলে আমাদের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে। কাজকর্ম বা পড়াশোনার প্রতি গতি বৃদ্ধি করতে এবং নব উদ্যমে কাজ করার জন্য মাঝে মাঝে বিনোদন নেওয়া দরকার, এতে মানসিক স্বাস্থ্য রক্ষিত হয়। জলদি ঘুমিয়ে পড়া। অতিরিক্ত রাত জাগার ফলে দেহ মনে মারাত্মক প্রভাব ফেলে। রাতে তাড়াতাড়ি ঘুমালে খুব সকালে ঘুম থেকে ওঠা যায়। আগে ঘুমালে আমাদের খাবার হজমে সহায়ক হয়, ভালো ঘুম হয়। শৈশব থেকে দ্রুত ঘুমানোর অভ্যাস থাকলে অনিদ্রা রোগ হয় না। তারপরে সকাল সকাল ঘুমে ওঠা, মানে একদম সকালে ঘুমে উঠে আমাদের নামাজ পড়তে হবে, নামাজ পড়ে আর ঘুমানো যাবে না, ঠিক আছে। শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। সকালের আবহাওয়া থাকে স্নিগ্ধ কোমল। সকালের আবহাওয়ায় শরীরের মন দুটোই ফুরফুরে হয়ে যায়। সারাদিনের কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়া যায়। এই অভ্যাস আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। অপরিচ্ছন্ন নোংরা পরিবেশ দেহ মনের উপরে প্রভাব ফেলে। আমাদের দৈনন্দিন ব্যবহার্য সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমাদের স্বাস্থ্য ভালো এবং অটুট থাকে। এরপরে প্রশ্ন 2 নম্বর, সুস্বাস্থ্য চর্চায় তুমি যা যা করো সেগুলোর বিবরণ দিতে হবে। যেগুলো আমরা করি সুস্বাস্থ্য চর্চায়, আমি যা করি আমি সুস্বাস্থ্য চর্চায় প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাবার সাথে ফজরের সালাত আদায় করি। সকালের মনোরম আবহাওয়ায় বাবার সাথে একটু হাঁটাহাঁটি করে। আমরা এরকম করব, ঠিক আছে, তোমরাও করবা। বাড়ি ফিরে কোরআন তেলাওয়াত করে পড়তে বসি। আমি সময় মতো খাবার খাই, পর্যাপ্ত পানি পান করি। বাইরের বাসি, পচা, মাছি বসা খোলা খাবার খাই না। ফল ফলাদি ধুয়ে খাই। খাবারের আগে ভালো করে হাত পরিষ্কার করি। আমি নিয়মিত গোসল করি এবং সবসময় জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। বাবার কাছ থেকে শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অঙ্গ। জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে শরীরে রোগ জীবাণু বাসা বাঁধতে পারে না। প্রতি শুক্রবারে ছোট করে নখ কাটি। আমাদের মসজিদের খতিব সাহেব একদিন জুমার বয়ানে বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শুক্রবারে নখ কাটতেন, জামা কাপড় পরিষ্কার রাখতেন। সুস্বাস্থ্য চর্চায় আমিও নবীজির আদর্শকে অনুসরণ করার চেষ্টা করি। এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপরে পরিবারের সবার সাথে ভালো আচরণ করি, বন্ধু বান্ধব কারোর সাথে দুর্ব্যবহার করি না, ফলে কারোর সাথে আমার মনোমালিন্য হয় না। কখনো ভুল বোঝাবুঝি হলেও আলোচনা করে মীমাংসা করে নিই, ফলে সহজে আমার মন খারাপ হয় না। মানসিক কোনো সমস্যায় আমাকে পড়তে হয় না। মন খারাপ থাকলে কোনো কাজই ভালো লাগে না। শরীরের উপরে মনের প্রভাব অত্যন্ত প্রবল। তো এটার উত্তর আমরা এই পর্যন্ত লিখতে পারি। এরপরে রয়েছে সুস্বাস্থ্য চর্চায় তোমার কর্মপ্রণালীর মাইন্ড ম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই টাইপের প্রশ্ন একটু বেশি আমরা পড়তে হবে, পরীক্ষায় বেশি আসে। সুস্বাস্থ্য চর্চায় তোমার কর্মপ্রণালীর মাইন্ড ম্যাপ ডায়াগ্রামের মাধ্যমে দেখাও। তো ডায়াগ্রামের মাধ্যমে আমরা দেখাবো, যেমন প্রথমে রয়েছে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, 2 নম্বর পুষ্টিকর খাবার গ্রহণ, 3 নম্বর শরীর চর্চা করা, বিনোদন, জলদি ঘুমিয়ে পড়া, সকাল সকাল ঘুম থেকে ওঠা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, এরকম। তারপরে আমরা যদি পরীক্ষায় আমাদের অ্যাসাইনমেন্ট আসতে পারে এরকম টাইপের, আমার স্বাস্থ্য আমার সুরক্ষা বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে হবে, ঠিক আছে। বিষয়বস্তু হবে আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। তো নির্দেশনা দিয়েছে, নিচের ধাপগুলো অনুসরণ করে প্রতিবেদন সম্পন্ন করো। কি করতে হবে? প্রতিবেদনের বিষয়ের আলোকে একটি ভূমিকা রচনা করতে হবে। আমার স্বাস্থ্য আমার সুরক্ষা সম্পর্কে তথ্য দিতে হবে। এর উপর ভিত্তি করে আমাদের একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। ঠিক এইভাবে আমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারি। আমার স্বাস্থ্য আমার সুরক্ষা। ভূমিকা, সুস্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মানুষ সুখী হতে পারে না।
এজন্যই স্বাস্থ্য একটি অমূল্য সম্পদ। স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের কিছু নিয়মের ভেতর দিয়ে যেতে হয়। দৈনন্দিন জীবনে এসব নিয়মের অনুশীলন আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। বর্ণনা হচ্ছে, শরীর কিংবা মন যদি ভালো না থাকে তাহলে কিছুই ভালো লাগে না, কাজে মন বসে না, পড়াশোনা করতে ইচ্ছা করে না। আমাদের স্বাস্থ্য ভালো না থাকলে আমরা সুস্থ ও সুরক্ষিত থাকতে পারি না। আমরা যদি আমাদের স্বাস্থ্য রক্ষার প্রতি সচেতন হই, জীবনব্যাপী স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো অনুসরণ করি, তাহলে আমরা ভালো থাকব। আমাদের নিত্যদিনের কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারবো। শরীর এবং মন একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটির প্রভাবে অন্যটি প্রভাবিত হয়। আমাদের মন ভালো খারাপ থাকলে এর মারাত্মক প্রভাব আমাদের শরীরের উপরে পড়ে। আমরা যখন কোনো কাজে মন দিতে পারি না তখন, ঠিক আছে। স্বাস্থ্য রক্ষার জন্য আমরা কিছু কৌশল অবলম্বন করতে পারি। প্রয়োজন বোধে আমরা আমাদের পছন্দের কোনো আদর্শ ব্যক্তিকে অনুসরণ করতে পারি। স্বাস্থ্য রক্ষার কৌশলগুলো নিয়মতান্ত্রিক চর্চা করার দ্বারা আমরা মূলত আমাদের নিজেদেরকেই সুরক্ষিত করি। স্বাস্থ্য রক্ষার নিমিত্তে কতগুলো কাজ আমাদেরকে পরিহার করে চলতে হবে। যেমন রাত জাগা যাবে না, হাত পায়ের নখ বড় করা যাবে না, অপরিষ্কার থাকা যাবে না, নোংরা পোশাক পরিধান করা যাবে না, অতিরিক্ত খাওয়া কিংবা অনিয়মিত খাবার গ্রহণ করা যাবে না। আবার স্বাস্থ্য রক্ষার জন্য কিছু কিছু বিষয় সর্বদা মেনে চলতে হবে। যেমন রাতে আগে ভাগে ঘুমিয়ে পড়তে হবে, খুব ভোরে ঘুম থেকে জাগ্রত হতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে, নিয়মিত নখ পরিষ্কার মানে কাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এভাবে আমরা আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত করার মাধ্যমে নিজেদেরকে সুরক্ষিত করি, ঠিক আছে। অ্যাসাইনমেন্টের যে সম্পাদনায় রয়েছে, তুমি তোমার নাম লিখবা, অষ্টম শ্রেণী রোল নম্বর লিখবা, আর এখানে নির্দেশনায় তোমার শিক্ষকের নাম লিখবা, আমার স্বাস্থ্য আমার পরীক্ষা, এবং এখানে তারিখ লিখবা। তো এইভাবে আমরা অ্যাসাইনমেন্ট লিখতে পারি। আমাদের যদি কোনো অ্যাসাইনমেন্ট আসে আমরা এই স্টাইলে এটাকে লিখতে পারি। এটা ছিল 1 নম্বর শিখন অভিজ্ঞতা। এখন শিখন অভিজ্ঞতা 2, শিখন অভিজ্ঞতা 2 এর নাম হচ্ছে নিরাপদ খাবার, নিরাপদ জীবন। এটা, ঠিক আছে। এখান থেকে আমরা এখন প্রশ্নগুলো দেখব। তো এখানে সংক্ষেপে যে উত্তর দাও। এখানে 1 নম্বর প্রশ্ন, অনিরাপদ খাবারের প্রভাবে স্বল্পমেয়াদী কোন কোন সমস্যা হতে পারে? অনিরাপদ খাবারের প্রভাবে ডায়রিয়া, বমি, পেটে ব্যথা এবং অ্যালার্জি জাতীয় স্বল্পমেয়াদী সমস্যা হতে পারে। তারপর 2 নম্বর প্রশ্ন, অনিরাপদ খাবারের প্রভাবে দীর্ঘমেয়াদী কোন কোন রোগ হতে পারে বা সমস্যা হতে পারে? হৃদরোগ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, কিডনি সংক্রান্ত জটিলতা প্রভৃতি দীর্ঘমেয়াদী সমস্যা হতে পারে। তারপরে 3 নম্বর প্রশ্ন, কোন কোন অনিরাপদ খাবার থেকে আমরা দূরে থাকবো? দুর্গন্ধযুক্ত খাবার, তারপরে জীবাণুযুক্ত খাবার, যেগুলোতে জীবাণুযুক্ত রয়েছে, ঠিক আছে। ফাঙ্গাস যুক্ত খাবার আমরা খাবো না। 4 নম্বর, পরিবারে উদ্বৃত্ত খাবার কি করা উচিত? পরিবারে উদ্বৃত্ত মানে বাড়তি খাবার নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, বা চাইলে আমরা প্রতিবেশীদেরকে দিয়ে দিতে পারি, অথবা ফ্রিজে সংরক্ষণ। 5 নম্বর, খাবার অনিরাপদ হয় এরকম কয়েকটি লক্ষণ লেখো। যদি দুর্গন্ধযুক্ত হয় খাবার, জীবাণুযুক্ত খাবার হয়, খোলা অস্বাস্থ্যকর খাবার হয় এবং ফাঙ্গাস যুক্ত খাবার হয়, তাহলে এটা অনিরাপদ। তারপর 6 নম্বর, কোন ধরনের খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে? নিরাপদ ও সুষম খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে। নিরাপদ এবং সুষম খাবার আমাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য অত্যন্ত সহায়ক। বয়স উপযোগী নিরাপদ সুষম খাদ্যের পরিকল্পিত অভ্যাস আমাদের সুস্থ ও সবল জীবন গড়ায় সাহায্য করে। আবার এর অভাবে আমাদের শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে ও রোগ ব্যাধি হতে পারে। 7 নম্বর, খাবার নিরাপদ রাখার জন্য আমাদের পর্যবেক্ষণগুলো বলো। তো খাবার নিরাপদ রাখার জন্য খাবার প্রস্তুত করা, খাবার পরিবেশন করা, এগুলোর উপর নজরদারি করব। তারপর পাশাপাশি রান্না করা উদ্বৃত্ত খাবার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কিনা তা খেয়াল রাখবো। খাবার প্রস্তুত করা এবং সংরক্ষণ করার সময় খাবারের গুণগত মান এবং পুষ্টিমান বজায় রাখার প্রতি মনোযোগী হব এবং খাবার নিরাপদ রাখার ক্ষেত্রে কয়েকটি বিষয়ের প্রতি মনোনিবেশ করা উচিত। 8 নম্বর প্রশ্ন, অনিরাপদ খাবারের আলোচনা করো। অনিরাপদ খাবার আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। যে খাবার আমাদের জীবন রক্ষা করে সে খাবারই হতে পারে আমাদের জীবন নাশের কারণ। যদি খাবার অনিরাপদ হয়, ডায়রিয়া, বমি, পেট ব্যথা, অ্যালার্জি জাতীয় সমস্যা ইত্যাদি অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাব। হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি সংক্রান্ত জটিলতা, ক্যান্সার ইত্যাদি অনিরাপদ খাবারের দীর্ঘমেয়াদী প্রভাব। এখন রচনামূলক যে প্রশ্ন, বড় প্রশ্ন, হ্যাঁ,
এক নম্বর প্রশ্ন, স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায়গুলো বর্ণনা করো। কিভাবে আমরা স্বাস্থ্যকর খাবারগুলো রান্না করতে পারি? লাল চাল রান্না করতে হবে বা আছাটা চালের ভাত খেতে হবে। সাদা এবং বারংবার বা ছাঁটাই করা চালের দানার উপরিভাগে অবস্থিত প্রোটিন, ভিটামিন এবং মিনারেলের মতো খাদ্য উপাদানের বেশ কিছু অংশ চলে যায়। মানে ঢেকি ছাঁটা যে চাল, এগুলো খেলে আরো বেশি ভালো হয়। ঢেকিতে আগে তো ঢেকি ছিল, তোমরা তো হয়তো বা ঢেকি চেনোই না। 2 নম্বর, বসা ভাত বা ভাতের মাড় না ফেলে রান্না করা। মানে মাড় ফেলে দিয়ে ভাত রান্না করা হলে পানিতে দ্রবণীয় পুষ্টি উপাদান মাড়ের সাথে অপচয় হয়। ভাত মানে বসা ভাত মানে সেখানে মাড় আলাদা করা যাবে না, ঠিক আছে। পদ্ধতিতে রান্না করলে সকল পুষ্টি সমৃদ্ধ উপাদান ভাতের মধ্যেই থেকে যায়। তারপর 3 নম্বর হচ্ছে শাকসবজি আগে ধুয়ে পরে কেটে নিতে হবে। শাকসবজি যদি আগে কেটে পরে ধুয়ে হয়, তাহলে মিনারেল জাতীয় যে খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদান এগুলো বেরিয়ে যায়, ফলে খাবারের পুষ্টিমান কমে যায়। মাছ, মাংস বা শাকসবজি সঠিক তাপমাত্রায় সম্পূর্ণ সিদ্ধ করে রান্না করতে হবে, এতে জীবাণু মরে যাবে এবং খাদ্যের পুষ্টিগুণ বজায় থাকে। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, খাবার উৎপাদন সম্পর্কে আলোচনা করো। খাবার কিভাবে উৎপাদন করতে হয়? মানুষ নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, মানুষকে খাদ্য উপাদান উৎপাদন করতে হয়। আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত ও মাছ। আমরা নদ নদী, খাল বিল থেকে প্রাকৃতিক মাছ পেয়ে থাকি। আমিষের অতিরিক্ত চাহিদা পূরণের জন্য মানুষ পুকুরে কি করি, আমরা পুকুরে মাছ চাষ করা হয়, এভাবে আমাদের মাছের চাহিদা পূরণ হয়। প্রধান খাদ্যশস্য ধান সহ অন্যান্য সকল রবি শস্য আমরা জমি থেকে উৎপাদন করি। শাকসবজি দীর্ঘমেয়াদী হয় না, ফলে সবজি ক্ষেত থেকে তুলে তরতাজা খেয়ে ফেলতে হয়। মাংসের চাহিদা পূরণের জন্য দেশে প্রচুর পরিমাণে হাঁস, মুরগি এবং ছাগলের খামার গড়ে ওঠে। এসব খামারে বাণিজ্যিকভাবে মাংস উৎপাদনের উদ্দেশ্যে হাঁস, মুরগি এবং গরু, ছাগল পালন করা হয়। কোথাও কোথাও খামারে শুধু ডিম উৎপাদন করা হয়। পরিবারের খাদ্যের যোগানের বাইরের অতিরিক্ত উৎপাদিত খাবার বাজারে বিক্রি করে দেওয়া হয়। মশলা জাতীয় খাদ্য যেমন পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি কেউ কেউ নিজেদের জন্য উৎপাদন করে, আবার অনেকে বিপণনের উদ্দেশ্য উৎপাদন করে। উপকূল অঞ্চলে লবণ উৎপন্ন হয়। কিছু কিছু খাবার আমাদের দেশে মানে উৎপাদন হয় না, যেমন সয়াবিন, এগুলো বাইরের দেশ থেকে আমদানি করতে হয়। তারপর 3 নম্বর প্রশ্ন, খাবার প্রস্তুতি সম্বন্ধে আলোচনা করো। কিভাবে খাবার প্রস্তুতি করবো, এগুলো মূলত আমরা পড়েছি, ঠিক আছে। কি করতে হবে দেখো, বিভিন্ন প্রস্তুতি পর্ব রয়েছে। ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত, তারপরে ঢেকি ছাঁটা চাউলে সবচেয়ে ভালো খাদ্য উপাদান থাকে। সম্ভব ভাত মানে যথাসম্ভব ভাতের মাড় যেন ফেলতে না হয়, সেজন্য পরিমাণ মতো পানি দিয়ে রান্না করা ভালো। শাকসবজি ভালো করে ধুয়ে পরিষ্কার করে কাটা উচিত। কাটার পর ধুলে পানির যে সাথে পুষ্টি চলে যায়। শাকসবজি একেবারে ছোট করে না কেটে একটু বড় সাইজের সমান হারে কাটলে সবটা একসাথে রান্না করা হয়, ঠিক আছে। সবটা কি করতে হবে, একসাথে রান্না করতে হবে। মাংস ভালো করে পরিষ্কার করে রান্না করতে হবে। টাটকা মাছ, মাংস গুণে এবং স্বাদে সবচেয়ে ভালো হয়। খাবার রান্নার সময় অল্প পানি দিয়ে কি করতে হবে, বেশি আছে স্বল্প সময়ে দ্রুত রান্না করলে পুষ্টিগুণ ভালো থাকে। বেশি পানি দিয়ে দীর্ঘ সময় অল্প আঁচে রান্না করলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে খাবার পরিবেশন সম্পর্কে আলোচনা করো। মানে খাবার রান্না হয়ে যাওয়ার পরে সেগুলো কিভাবে খেতে হবে। ধোয়া ওঠা গরম ভাত আবহমান কাল থেকে বাঙালি জাতির প্রিয় খাবার। গরম গরম ভাত তরকারি পরিবেশন করলে খেতেও ভালো লাগে, শরীরের জন্য ভালো। সুস্বাস্থ্যসম্মত পরিবেশে খাবার পরিবেশন করতে হবে। খাবারের টেবিল থেকে শুরু করে থালা, বাটি, চামচ, লবণের কৌটা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। গ্রহীতার চাহিদা এবং রুচির দিকে খেয়াল রেখে খাবার পরিবেশন করা উচিত, মানে কতজন আছে তার উপরে। জোর করে খাবার চাপিয়ে দেওয়া যাবে না, মানে কাউকে জোর করে খাবার খাওয়ানো যাবে না। খাবারের সময় পরিমাণ মতো খাবারে চেয়ে নিবে, এতে খাবার নষ্ট হবে না, খাবারের অপচয় রোধ হবে। আবার জোর করে অতিরিক্ত খেলে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে, তাই খাবারের সময় কাউকে জোর করা অনুচিত। খাবার পরিবেশনের সময় কখনো বাম হাত ব্যবহার করতে নেই। খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ পড়লে হচ্ছে, ঠিক আছে। পড়ে নিলে খাবার বরকত হবে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম শুরুতে ভুলে গেলে অবশ্য যখনই মনে পড়বে বিসমিল্লাহি ওয়া আলুহু ও আখিরাহু
পড়ে নিতে হবে। ডান হাত দিয়ে খাবার পরিবেশন এবং খেতে হবে। খাবারের দোষ ধরা উচিত নয়। ভালো মন্দ যা মিলে শুকর গোজার হওয়া উচিত। যথাসম্ভব আসন পেতে খাওয়া স্বাস্থ্যসম্মত। খাবারকে কখনোই অসম্মান করা যাবে না। খাবার নষ্ট করা যাবে না। খাবার নষ্ট করলে বরকত চলে যায়, আল্লাহ নারাজ হবেন। খাবার পরিবেশন বা খাওয়ার সময় মানে পড়ে গেলে তুলে খেতে হবে, ময়লা লাগলে ধুয়ে খেতে হবে, ঠিক আছে এরকম। তারপরে 6 নম্বর, খাবার নিরাপদ রাখার ক্ষেত্রে কাদের অংশগ্রহণ বিশেষ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সচেতন ভাবে সবার অংশগ্রহণ করতে হবে। আমরা প্রায়ই দেখতে পাই পরিবারের 2-1 জন বা দায়িত্ব এবং এই দায়িত্বগুলো পালন করে থাকেন মা বা হচ্ছে দাদিরা অথবা কাকিরা এরকম করে থাকে বা বোনরা। সবার করা উচিত। অন্যদের অংশগ্রহণ অনেকাংশে কম থাকে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে সাধারণত খাবার প্রস্তুতকরণ যেমন শাকসবজি, মাছ, মাংস কাটা, ধোয়া, রান্নার কাজে নারীদের এবং বাজার করার জন্য পুরুষদের বেশি অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এতে করে কারো কারো উপর অতিরিক্ত চাপ পড়ে যায়, আর এর ফলে খাবার নিরাপদ রাখার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে ব্যাহত হয়ে যায়। সেজন্যই এই প্রক্রিয়ায় সবার অংশগ্রহণ পরিবারের স্বাস্থ্য, রোগ সুরক্ষার গুণগত পরিবর্তন আনতে বিশেষ গুরুত্ব বহন করে। তারপর এখানে অ্যাসাইনমেন্ট টাইপের যে প্রশ্ন হতে পারে, অ্যাসাইনমেন্ট যেমন নিরাপদ খাবার, নিরাপদ জীবন, এর উপরে আমাদের নিরাপদ খাবারের গুরুত্ব সম্পর্কে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। অ্যাসাইনমেন্টের নাম হচ্ছে নিরাপদ খাবারের জীবন, নিরাপদ খাবার, নিরাপদ জীবন। জীবন ধারণের জন্য মানুষ খাদ্য গ্রহণ করে থাকে। নিরাপদ খাদ্য আমাদের শারীরিক এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বয়স উপযোগী নিরাপদ খাদ্যের পরিকল্পিত অভ্যাস আমাদের সুস্থ ও সবল জীবন গড়ায় সাহায্য করে। আবার নিরাপদ খাদ্যের অভাবে আমাদের শরীরে নেতিবাচক প্রভাব পড়ে এবং রোগ ব্যাধি হতে পারে। অনিরাপদ খাদ্য গ্রহণ আমাদের জীবনকে অনিরাপদ করে দেয়। আমাদের জীবনকে নিরাপদ রাখার জন্য নিরাপদ খাবারের বিকল্প নেই। অন্যথায় যে খাবার আমাদের জীবন বাঁচায় সে খাবার আমাদের জীবন নাশের কারণ হয়ে দাঁড়াবে। কাজেই স্বাস্থ্য রক্ষার জন্য পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়া প্রয়োজন। অস্বাস্থ্যকর খাবার কোনোভাবেই গ্রহণ করা উচিত নয়। তারপরে এইভাবে আমরা বক্সে নাম টাম লিখবো, ঠিক আছে। দেখো আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট এরকম হতে পারে যে সচেতনতামূলক নিরাপদ খাদ্য বিষয়ক স্লোগান দিয়ে একটা পোস্টার তৈরি করো। পোস্টার আমরা এইরকম ভাবে পোস্টার মানে স্লোগান দিয়ে পোস্টার তৈরি করতে হবে। পোস্টার এরকম ডিজাইন করবা, তারপরে এইভাবে লিখবা যে সচেতনতামূলক নিরাপদ খাদ্য বিষয়ক স্লোগান, তারপরে সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই, সবাই মিলে হাত মেলায় নিরাপদ খাদ্য নিশ্চিত চাই, নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি, ভেজাল মুক্ত খাবার আমাদের সকলের অধিকার, রোধ হবে খাবারের অপচয়, শেয়ার করে যদি খাওয়া হয়। তারপর খাবার সবার দাবি একটাই, ভেজাল মুক্ত খাবার চাই, নিরাপদ খাবার অধিকার সবার, নিরাপদ খাদ্য সুস্থতার জন্য টেকসই উন্নয়ন, সমৃদ্ধ দেশ, নিরাপদ খাদ্যের বাংলাদেশ। এইভাবে, ঠিক আছে। সকলের দাবি একটাই, নিরাপদ খাবার চাই, সকলের প্রাণের জন্য নিরাপদ খাদ্য অনন্য, সুস্বাস্থ্যের মূলনীতি নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্যবিধি, নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ। এভাবে আমরা পোস্টার তৈরি করতে পারি। তারপরে একটা প্রতিবেদন যদি আসে পরীক্ষায়, মনে করো আমাদের পরীক্ষায় যদি প্রতিবেদন আসে, তাহলে আমরা এইভাবে প্রতিবেদন লিখবো। খাদ্য অপচয়ের উপরে একটা প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদনটা আমরা এইভাবে করতে পারি, প্রতিবেদকের নাম দিবা এখানে, তারপরে ঠিকানা দিবা যেখানে, ঠিক আছে, এবং তারিখ দিয়ে দিবা যে তারিখে তোমরা প্রতিবেদনটা করবা। এবং বিষয় হচ্ছে খাদ্য অপচয়। বিশ্বের উৎপাদিত খাদ্যের 1/3 থেকে অর্ধেক পরিমাণ অপচয় হয়। নিম্ন আয়ের দেশগুলোতে বেশিরভাগ অপচয় উৎপাদন পর্যায়ে ঘটে। অন্যদিকে উন্নত দেশগুলোতে ভোক্তা পর্যায়ে প্রতি বছর জনপ্রতি প্রায় 100 কিলোগ্রাম হারে খাদ্যের অপচয় ঘটে। খাদ্যের অপচয় জলবায়ু পরিবর্তনে কৃষির নেতিবাচক প্রভাবের অন্যতম উপাদান। তাছাড়া এটিকে পরিবেশগত আরো বিভিন্ন সমস্যার সৃষ্টির জন্য দায়ী করা হয়। আজকাল বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনেক খাবার নষ্ট হতে দেখা যায়। এসব খাবার সংরক্ষণের সুযোগ কম থাকায় অপচয় বেশি হয়। খাদ্য এবং কৃষি সংস্থার হিসাব অনুযায়ী খাদ্যের অপচয়ের কারণে বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 2.6 লক্ষ কোটি মার্কিন ডলার সমমূল্যের অর্থনীতি এবং পরিবেশগত এবং সামাজিক ক্ষতির সৃষ্টি হয়, এবং এটি বিশ্ব শতকরা প্রায় 8% গ্রিনহাউস গ্যাস নিরসনের জন্য দায়ী। অধিকন্তু যেসব অপচয়কৃত বা নষ্ট খাদ্য পুনরুদ্ধার করে অন্য কাজে লাগানো হয় না, সেগুলো পরিবেশের উপরে বহু সংখ্যক নেতিবাচক পরিমাণের
কারণ হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক সম্প্রদায় খাদ্যের অপচয় হ্রাসকে একটা টেকসই অর্থনীতি গড়ে তোলার অন্যতম উপাদান হিসেবে চিহ্নিত করছে। জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্যগুলোর মধ্যে বিশ্বব্যাপী মাথাপিছু খাদ্য অপচয় অর্ধেক করার লক্ষ্য করে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, এখানে হচ্ছে শিক্ষকের স্বাক্ষর থাকবে এবং শিক্ষার্থী স্বাক্ষর এবং এখানে শিক্ষকের স্বাক্ষর। তারপরে আর একটা প্রতিবেদন যদি আমরা করতে চাই, নিরাপদ খাদ্য একটি প্রতিবেদন লেখো। একইভাবে এখানে একটা তোমার নাম লিখবা, ঠিকানা লিখবা এবং তারিখ লিখবা। জীবন এবং স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য। মূল বিষয়বস্তুর বিস্তারিত বর্ণনা। জীবন এবং স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য অতীব জরুরি। স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন স্বাস্থ্যসম্মত নিরাপদ খাদ্য, যে খাদ্যে দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সেটি নিরাপদ খাদ্য। অনিরাপদ খাদ্য শুধু স্বাস্থ্য ঝুঁকিরই কারণ নয়, বরং দেহে বিভিন্ন রোগের বাধারও কারণ হয়ে যায়। নিরাপদ খাদ্য মানুষের অন্যতম প্রধান মৌলিক অধিকার, তাই আমাদের খাদ্য নিরাপদ, পুষ্টিকর এবং সুষম হওয়া প্রয়োজন। নিরাপদ খাদ্য একদিকে দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অন্যদিকে অর্থনৈতিক সমৃদ্ধির পথ সুগম করে। দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার আবশ্যক। জনস্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ এবং পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। সকলের জন্য পুষ্টিকর এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রার একটা অন্যতম অনুষঙ্গ। সুখী সমৃদ্ধ জাতি গঠনে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য আবশ্যক। খাদ্যের নিরাপত্তা রক্ষিত হলে আমাদের অপচয় কমবে, পারিবারিক এবং সামাজিক শান্তি বজায় থাকবে। ভবিষ্যতে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এছাড়া খাদ্য এবং প্রক্রিয়াজাত খাদ্যের আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার এবং রপ্তানি বৃদ্ধির জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে প্রতিবেদন। দেখো, এই প্রতিবেদনটা সরাসরি আসবে বিষয়টা এরকম না। তোমরা এই প্রতিবেদনের নিয়ম, কিভাবে প্রতিবেদন লিখতে হবে, এগুলো মনে রাখবা এবং যে বিষয়টা আসবে ঠিক এইভাবে যদি এই উত্তরটা তোমরা আয়ত্ত করে রাখতে পারো তাহলে পারবা। তারপর শিখন অভিজ্ঞতা 3। এতক্ষণ আমরা শিখন অভিজ্ঞতা 2 পর্যন্ত পড়েছি, এখন 3 নিয়ে আলোচনা করব। শিখন অভিজ্ঞতা 3 এর নাম হচ্ছে শারীরিক ফিটনেস। সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, চিত সাঁতার কাকে বলা হয়? মুখকে আকাশের দিকে দিয়ে চিত হয়ে শুয়ে হাতের সাহায্যে পানিতে ভাসার যে প্রক্রিয়া, তাকে চিত সাঁতার বলা হয়। 2 নম্বর প্রশ্ন, প্রজাপতি সাঁতার কাকে বলা হয়? পা দুটো সোজা করে পানিতে প্রজাপতির ন্যায় হাত নেড়ে সাঁতার প্রক্রিয়া হলো প্রজাপতি সাঁতার। কাউকে সাপে কাটলে করণীয় কি? আক্রান্ত অঙ্গ স্থির রেখে তার উপরে হালকাভাবে বাঁধতে হবে, মানে হালকা বাঁধতে হবে, অনেক জোরে না। অতি দ্রুত হাসপাতালে নিতে হবে। আক্রান্ত স্থানের দুপাশে কাঠ দিয়ে তার উপর আলতোভাবে বাঁধা খুব ভালো হয়, বাঁধলে খুব ভালো হয়। বজ্রাসন সম্পর্কে লেখো। বজ্রাসন কাকে বলা হয়? হাঁটু এবং গোড়ালি কোমরের ব্যথা নিরাময়ের জন্য বজ্রাসন যোগব্যায়াম করা হয়। এছাড়া অনিদ্রা এবং শ্বাস প্রশ্বাসের সহায়তা করে। হাঁটু ভেঙে পাতা মুড়ে গোড়ালি ফাঁক করে তার উপরে নিতম্ব রেখে বসতে, মানে তাশাহাদু আমরা নামাজে বসে যেরকম করি এরকম বসতে হবে। উভয় হাঁটু পাশাপাশি জোড়া থাকবে, হাতের তালু হাঁটুর উপরে থাকবে, এটাকে বলা হয় বজ্রাসন সম্পন্ন হয়। তারপরে 5 নম্বর, যোগব্যায়াম সম্পর্কে লেখো। মানুষের মন এবং শরীরের সংযোগ ঘটে যোগব্যায়ামের মাধ্যমে। এ ব্যায়ামে মানসিক অস্থিরতা কমে। ফিটনেসের জন্য যোগ ব্যায়াম খুব উপযোগী। কতিপয় নির্দিষ্ট আসনের মাধ্যমে এই ব্যায়ামগুলো সম্পাদিত হয়, যেমন সুখাসন, সমাসন, ভদ্রাসন, শবাসন, বজ্রাসন, বৃক্ষাসন এবং এইগুলো হচ্ছে অন্যতম। 6 নম্বর, কি কারণে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম করতে হবে? শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল রাখার জন্য নমনীয়তা ব্যায়াম করতে হবে। আরো আছে এখানে, তোমরা পড়ে নিও। কেউ পানিতে ডুবে গেলে করণীয় কি? যেটা করতে হবে, প্রথমে তাকে তুলে নিতে হবে, অতঃপর মাটিতে সোজা করে শুয়ে দিতে হবে। তারপরে নাক এবং মুখ পরিষ্কার করে মুখে বাতাস দিতে হবে। তারপরে বুকের দুপাশে দু হাত রেখে চাপ দিতে হবে। পালস না পাওয়া পর্যন্ত এরূপ করতে হবে। এখন ব্যাখ্যা এবং বিশ্লেষণমূলক প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, 1 নম্বর প্রশ্ন, শারীরিক ফিটনেস কি এবং কিভাবে শারীরিক ফিটনেস ধরে রাখা যায়? শারীরিক ফিটনেস হলো শারীরিক সক্ষমতা ধরে রাখার একটা প্রক্রিয়া। শরীর চর্চা তথা বিভিন্ন ব্যায়াম এবং খেলাধুলার মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখা যায়। শারীরিক এবং মানসিক
শারীরিক এবং মানসিক সক্রিয়তার সঙ্গে যাবতীয় কাজ সম্পাদনের সক্ষমতা হলো শারীরিক ফিটনেস। শরীরচর্চার মাধ্যমে শারীরিক ফিটনেস বজায় থাকে। শরীরচর্চা হলো খেলাধুলা, নিয়মিত ব্যায়াম করা। শরীরচর্চার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তি বৃদ্ধি পায়, তাই বলা যায় শারীরিক ফিটনেস শরীরচর্চার মাধ্যমে ধরে রাখা যায়। হিল রেজ কাকে বলা হয়? হিল রেজ হলো শরীরের নিম্নভাগের ব্যায়াম। হিল গোড়ালি বা রেজ উত্থান, অর্থাৎ গোড়ালি উত্থান উঠানো পায়ের পাতার অগ্রভাগে ভর করে কোমরে বা সামনে হাত রেখে পায়ের গোড়ালি উঠানোর মাধ্যমে এ ব্যায়াম করা হয়। হিল রেজ ব্যায়ামের মাধ্যমে শারীরিক ভারসাম্য ও স্থিতিশীলতা বজায় থাকে। তারপর 3 নম্বর, গতি বৃদ্ধির ব্যায়াম সম্পর্কে জানো, তোমার মতামত লেখো। গতি বৃদ্ধির ব্যায়াম শারীরিক ভারসাম্য এবং কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হলো গতি বৃদ্ধির ব্যায়াম। গতিকে বলা হয় প্রাণের ভিত্তি। গতি বৃদ্ধির জন্য প্রয়োজন পায়ের অংশপেশির শক্তি বাড়ানো জন্য যেসব ব্যায়াম করতে হবে, এটা হচ্ছে 25 মিনিট থেকে 50 মিনিট দৌড়াতে হবে। রানিং স্ট্যান্ডের উপরে দাঁড়িয়ে অনুশীলন করা যেতে পারে। অসমতল জায়গায় ওঠানামা করতে হবে, পা দিয়ে লোহার ভারকে ফেলে দিতে হবে। এরকম। 4 নম্বর প্রশ্ন, নমনীয়তা সম্পর্কে যা জানো তা লেখো। তো মানসিক দৃঢ়তা বৃদ্ধি এবং শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখতে নমনীয়তা বৃদ্ধির ব্যায়াম প্রয়োজন হয়। এর জন্য যা যা করতে হবে, এক কাত হয়ে শুয়ে উপরের হাত দ্বারা পায়ের পাতা ধরে পেছনে টানতে হবে। মাটিতে বসে পায়ের যে আঙ্গুলগুলো আছে, আঙ্গুল ছোঁয়ার চেষ্টা করতে হবে দুপা সোজা রেখে। একটি পা উঁচু বেঞ্চের উপর রেখে 2 হাত কানের সাথে রেখে মাথা পায়ের দিকে ঝুঁকাতে হবে। চিত হয়ে শুয়ে 2 কানের কাছে 2 হাত রেখে হাঁটু ভাঁজ করে শরীরের উপরের দিকে তোলা বা নামাতে হবে। পাকে ভূমি থেকে 30 ডিগ্রি কোণে উপরে তুলে সোজা করে 10 সেকেন্ড ধরে রাখতে হবে। উভয় পা ভি অ্যাঙ্গেলে মেলে দিতে হবে। তারপর নমনীয়তা সম্পর্কে এটা তো বললাম আর কি। তারপরে সাঁতার সম্পর্কে লেখো। এটা হচ্ছে সাঁতার সম্পর্কে লেখা হলো। এই যে আরো আছে, সুখাসন সম্পর্কে লেখো। এখানে সুখাসন সম্পর্কে তোমরা এটা করে নিবা স্ক্রিনশট দিয়ে। তারপর দেখো এখানে ভালো থাকা ক্লাব সম্পর্কে লেখো। তোমার যে ভালো থাকা ক্লাব আছে, মনে করো তোমার স্কুলে বা আশেপাশে, সেটা সম্পর্কে এইভাবে যদি আসে তাহলে। তারপরে শারীরিক ফিটনেস এর গুরুত্ব সম্পর্কে লেখো। যে কি কি গুরুত্ব, ব্যক্তি সুস্থভাবে যাবতীয় কাজ করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মানসিক চাপ মুক্ত থাকবে এবং আসন কাজে। এখন যদি তোমাদের কিছু এরকম প্রশ্ন আসে, মানে এরকম প্রশ্ন আরো বেশি বেশি আসে, ঠিক আছে, তোমাদের যে ফিটনেস সংক্রান্ত তথ্য সংগ্রহের প্রশ্নমালা তৈরি করো। কতগুলো প্রশ্ন তৈরি করবা, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে, মনে করো একটা লোককে আমন্ত্রণ জানিয়েছো, তার থেকে প্রশ্ন করবা, আপনি তো অনেক ভালো খেলাধুলা করতে পারেন, কিন্তু কিভাবে এত ভালো খেলেন? ব্যায়ামের মাধ্যমে ফিজিক্যাল ফিট আছি, তাই ভালো খেলতে পারে। তার প্রশ্ন হচ্ছে, কত বছর বয়স থেকে আপনি খেলাধুলা ও ব্যায়াম করেন? ওই লোকটা বলবে যে ছোটকাল থেকেই, অর্থাৎ 7-8 বছর থেকেই খেলাধুলা ও ব্যায়াম করি। প্রশ্ন, দৈনন্দিন খেলাধুলা ও ব্যায়াম করতে কিভাবে রুটিন মেনে চলেন? আর সকাল বিকাল দুবেলা সময় ম্যানেজ করার করে ব্যায়াম করি এবং খেলাধুলা করি। প্রশ্ন হচ্ছে, নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে আপনি কি করেন? অনেক আমন্ত্রিত নিয়মিত খাদ্যাভ্যাস, বিশ্রাম এবং ব্যায়াম করি। প্রশ্ন হচ্ছে, খেলাধুলা ছাড়া দৈনন্দিন জীবনে ফিজিক্যালি ফিট থাকলে কি কি উপকার আছে বলে আপনি মনে করেন? স্বাস্থ্য ভালো থাকে, ঘুম ভালো হয়, হাঁটা চলা করতে সুবিধা হয়। এরপরে আমন্ত্রিত অতিথিকে অথবা অতিথিকে আমন্ত্রণ করার জন্য কিভাবে আমন্ত্রণ পত্র তৈরি করবা, এটা অনেক 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 গুরুত্বপূর্ণ, এই আমন্ত্রণ পত্র তৈরি করা, ঠিক আছে। এইভাবে আমরা করব। যত তারিখ এখানে দিয়ে দিবা, ঠিক আছে। প্রিয় সুধী, শুভেচ্ছা নিবেন। আগামী 6 জুলাই 2024 আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। এই মহতী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ রফিক। এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্বনামধন্য আরো অনেক ব্যক্তি উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য। নিবেদক হচ্ছে আব্দুল্লাহ তাহসিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, সৃজন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এভাবে লিখবা, ঠিক আছে, এইভাবে লিখে জমা দিবা।
এরপর যদি অ্যাসাইনমেন্ট প্রশ্ন হয়, যদি অ্যাসাইনমেন্ট টাইপের, তাহলে কিভাবে বিভিন্ন প্রকার যোগ ব্যায়াম সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো। ঠিক আছে, এই যে অ্যাসাইনমেন্টটা ঠিক এইভাবে তৈরি করো, বিভিন্ন প্রকার যোগ ব্যায়াম সম্পর্কে। তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে এটাকে সুন্দর করে পড়ে নিবে। লেখা তো, তাই এটা এখান থেকে স্ক্রিনশট দিতে হবে। তারপরে যদি আমাদের প্রতিবেদন লিখতে বলে, এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, প্রতিবেদন লেখা। প্রতিবেদন, এখন তোমার স্কুলে অনুষ্ঠিত ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর একটা প্রতিবেদন লেখো। প্রতিবেদনটা ঠিক এভাবে লিখবা। প্রতিবেদকের নাম দিবা, রোল নাম্বার, শ্রেণী, প্রতিবেদকের তারিখ এবং বিষয়। ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি। তো এইভাবে তোমরা লিখবা। আমরা অষ্টম শ্রেণীর ক শাখায় 70 জন সহপাঠী আমাদের ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবাই মিলে আনন্দ করার উদ্দেশ্যে গত 22 ফেব্রুয়ারি 2024 বিকাল 4 ঘটিকায় আমাদের স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছি। উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক, তথ্য, বন্ধুত্ব মানে আরো দৃঢ় হয়েছে। আমরা এই ক্লাবের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য সবাই কলম, তারপরে ডায়েরি, ফুল উপহার হিসেবে প্রত্যেকে দিয়েছি। আমরা অত্যন্ত শৃঙ্খলতার সাথে উক্ত অনুষ্ঠান উদযাপন করতে সক্ষম হয়েছি। আর উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে শ্রেণী শিক্ষক সহ আর অন্যান্য শিক্ষক আমাদেরকে সহায়তা করেছেন, তাই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। উক্ত অনুষ্ঠান আমরা খুবই আনন্দের সাথে উপভোগ করেছি সবাই। আর সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে 2024 সালের আয়োজনের মধ্য দিয়ে আমাদের ক্লাবের গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। তাই সাংস্কৃতিক অনুষ্ঠান 24-এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী স্বাক্ষর এবং শিক্ষকের স্বাক্ষর লিখবে। এইভাবে প্রতিবেদন করতে হবে। ঠিক আছে, সেগুলো আমরা বুঝতে পেরেছি। এরপরে শিক্ষণ অভিজ্ঞতা 4, এর নাম হচ্ছে আমার আত্মবিশ্বাস আমার পাথেয়। মনে রাখবা, এই যে সাজেশনটা বা নমুনা প্রশ্ন, বিশেষ করে ওই অ্যাসাইনমেন্ট, প্রতিবেদন, এগুলো কিন্তু বেশি করে পড়তে হবে। ঠিক আছে, আর বাকি পড়া অতটা গুরুত্বপূর্ণ না, তবে যদি পড়ে রাখো তাহলে কিন্তু যে প্রশ্ন আসুক না কেন সেটার উত্তর তোমরা করতে পারবা। এজন্য প্রত্যেকটা বিষয় পড়তে হবে এবং সাথে সাথে যেটা পড়তে হবে, বইয়ের যে ফাঁকা জায়গাগুলো আছে বিভিন্ন সেশনে, প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা দেখো সেশনে এরকম ফাঁকা জায়গাগুলো আছে, ওগুলো পড়বা সুন্দর করে। এখন প্রথম প্রশ্ন, মানসিক চাপ কিভাবে তৈরি হয়? তো মানসিক চাপ কিভাবে তৈরি হতে পারে? অনেক কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। বিদ্যালয়ের সময় মতো উপস্থিত হতে না পারলে, পরীক্ষার সময় ঘনিয়ে আসলে, ভালো প্রস্তুতি না থাকলে, পরীক্ষায় খারাপ রেজাল্ট করলে, বাবা মাকে ঝগড়া করতে দেখলে, খেলার সময় ভালো খেলতে না পারলে, কেউ কটু কথা বললে, কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে মানসিক চাপ তৈরি হতে পারে। অনেক সময় অনভ্যস্ততার কারণে আমরা একই কাজ বারবার করার কারণে আমাদের মানসিক চাপ তৈরি হয়। তারপরে 2 নম্বর হচ্ছে মানসিক চাপের কারণে শরীরের উপর কেমন নেতিবাচক প্রভাব। মানসিক চাপের কারণে শরীরের উপরে অনেক ধরনের প্রভাব পড়ে, যেমন আমাদের ঘুম কম হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, খাবার রুচি কমে যায়, শরীর ভেঙে যায়, অলসতা লাগে, অসময়ে ঘুম পায়, কখনো বা প্রয়োজনের থেকে অধিক সময় ঘুমালেও ঘুম সম্পূর্ণ হয় না, হ্যাঁ, প্যানিক অ্যাটাকও হয়ে যায়। তারপরে 3 নম্বর প্রশ্ন, মানসিক চাপের ফলে আমরা কোন ধরনের আচরণ করে থাকি? যে ধরনের আচরণ আমরা করে থাকি, তাই না, অন্যদের উপর সাধারণত মেজাজ খিটখিটে হয়ে যায়, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চায়, কাউকে সহ্য হয় না, সবসময় অস্বস্তি লাগে, এরকম। তারপর 4 নম্বর, মানসিক চাপের ঘটায় আমরা কি কি অনুভব করতে পারি, কি করি? মানসিক চাপের ঘটায় আমরা লজ্জা, ভয়, উদ্বিগ্নতা, অসহায় বোধ, অস্বস্তি, রাগ, তারপরে বিরক্তি, হতাশ, একাকিত্বের মতো অনুভব করি। এসব কারণে প্যানিক ডিসঅর্ডারের মতো ভয়াবহ মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। তো আমরা মানসিক সমস্যার ভিতর থাকবো না। বয়ঃসন্ধিকাল কাকে বলা হয়? ছেলে এবং মেয়েরা একটি উপযুক্ত বয়সে উপনীত হলে তাদের শরীরের স্বাভাবিকভাবে কিছু পরিবর্তন দেখা যায়, এটিকে বয়ঃসন্ধিকাল বলা হয়। এই বয়সে ঘাবড়ে না যে শরীরের প্রতি যত্নবান হতে হবে। ঠিক আছে, তোমরা যারা আছো সবারই কিন্তু বয়ঃসন্ধিকাল চলে। অতিরিক্ত মানসিক চাপ অনুভব হলে আমরা কি করব? যেগুলো করব সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে প্রশ্ন চলে যায় 7 নম্বর, মানসিক চাপ কমে যাওয়ার পর কি হবে? মানসিক চাপ কমে যাওয়ার পর, মানসিক চাপ কমে যাওয়ার পর আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি, আমাদের দৈনন্দিন কাজ ব্যাহত হবে না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, নেতিবাচক অভিজ্ঞতা বাড়বে এবং আত্মবিশ্বাস অর্জিত হবে। পূর্বের তুলনায় কম সময়ে অধিক কাজ করতে পারবো এবং পড়াশোনায় মনোযোগ বাড়বে।
পর্যবেক্ষণমূলক এবং প্রশ্ন এবং উত্তর। এটার উত্তর হচ্ছে মানসিক চাপ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। ঠিক আছে, মানসিক চাপ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, এখানে আমরা এখান থেকে পড়ে নেব, সুন্দর করে এখান থেকে পড়ে নেব, স্ক্রিনশট দিবা, সুন্দর করে এটা পড়ে নেবে। ঠিক আছে, মানসিক চাপ ব্যবস্থাপনা বলতে কি বোঝায়। তারপরে কি কি বিষয় আমাকে আলোকে ডায়েরি বা জার্নাল লিখতে হয়। গত 1 মাসে কি কি পরিস্থিতি মানসিক চাপ রোধ করেছি, তার পরিকল্পনা অনুযায়ী কৌশল ব্যবহার করে তার ব্যবস্থাপনা করতে পেরেছি কিনা, কাজগুলো করতে কেমন লাগে, এই কাজগুলো অনেক আমাকে ভালো থাকতে কিভাবে সাহায্য করবে, কোন কোন পরিস্থিতিতে নিজেদের প্রতি সমন্বয় আচরণ করতে পেরেছি, কি কি করেছি, এগুলো। তারপরে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়নে কোন কোন কাজগুলো সাহায্য করছে, শিক্ষক বা পরিবারের কাছে কি আমরা কোনো সাহায্য দরকার কিনা, সেগুলো। ঠিক আছে, উপরোক্ত প্রশ্নগুলো আলোকে ডায়েরি বা জার্নাল লিখতে হয়। তারপর আত্মবিশ্বাস কিভাবে পাথেয় হতে পারে। কবি নজরুল ইসলাম বলেছিলেন, আমার পথেও দেখাবে আমার সত্য। কবির ভাষায় যা সত্য তা হলো আসলে আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের কারণে আমরা নেতিবাচক জিনিসগুলো মোকাবেলা করতে পারি। আত্মবিশ্বাসী মানুষ এভারেস্ট শৃঙ্গ জয় করতে পারে, ফেলার মতো সক্ষমতা রাখে। ঠিক আছে, নিজেদের জীবনের ইতিবাচক অভিজ্ঞতা সমূহ আত্মবিশ্বাস তৈরিতে সহায়তা করে। তারপরে মানসিক চাপ কি সবসময় নেতিবাচক হয়। মানসিক চাপ সম্পর্কে লেখো, সবসময় নেতিবাচক হয় কিনা। ইতিবাচকও হতে পারে, যেমন কোনো বিষয়ে উপস্থাপন করার দায়িত্ব পেলে আমাদের কারো কারো মানসিক চাপ তৈরি হয়, তখন আমরা আগে থেকে বিষয়টি সম্পর্কে ভালো করে ধারণা নিয়ে নিজেদেরকে প্রস্তুত রাখি। কখনো প্রয়োজন হলে অন্যদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করি, যাতে আমি প্রত্যাশা অনুযায়ী ভালো করতে পারি। এভাবে মানসিক চাপ কখনো কখনো কোনো পরিস্থিতিতে প্রত্যাশিত ফলাফল পেতে এবং এমন পরিস্থিতিতে আমাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্ত দিতে পারে। তারপরে প্রশ্ন, আমরা কিভাবে মানসিক চাপ লাঘব করতে পারি। মানসিক চাপ লাঘবের জন্য আমাদেরকে মানসিক চাপ ব্যবস্থাপনা সম্পর্কে কি করতে হবে, কৌশল সম্পর্কে জানতে হবে। মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল হলো মানসিক চাপ তৈরি হওয়ার কারণগুলো চিহ্নিত করে প্রতিকারের পদ্ধতি খোঁজা। মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশলে নিজের প্রতি সহমর্মী হওয়া এবং যে কোনো পরিস্থিতি থেকে নিজেদেরকে দোষারোপ না করার কথা বলা হয়। মানসিক চাপের কারণে ইতিবাচক প্রভাব কি। ওই যে ইতিবাচক প্রভাবটা আমরা পড়লাম, তাই না, একটা, সেটাই তোমরা এখান থেকে পড়ে নিও, আরো সুন্দর করে এখান থেকে স্ক্রিনশট দাও। এই যে এটা স্ক্রিনশট দিয়ে এখান থেকে সুন্দর করে ফেলো। ঠিক আছে, তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, সেটা আছে অ্যাসাইনমেন্ট। মানসিক চাপ ব্যবস্থাপনা বস্তুতে বর্ণিত উপাদানের সাথে মানসিক চাপ ব্যবস্থাপনার ধরন বর্ণনা করে। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট যদি আসে এইভাবে আমরা লিখবো, এটা যা উপকারী অর্থাৎ বিকাশের সহায়ক, তাকে সচেতনভাবে গ্রহণ করা, এবং যা ক্ষতিকর তা বর্জন করে প্রয়োজনীয় বিকল্প পন্থা খুঁজে বের করা এবং অনুশীলন করাই মানসিক চাপ ব্যবস্থাপনা। অনেক সময় আমাদের অনুভূতি, চিন্তা এবং আচরণে ভিন্নতা দেখা যায়। কোনো কোনো আচরণ আমাদের প্রত্যাশিত ফলাফল আনে জেনেও অভ্যস্ততার কারণে অসচেতন ভাবেই একই ধরনের আচরণের পুনরাবৃত্তি করে থাকি। আমরা অনেকেই যখন পরিস্থিতিকে দোষারোপ করতে থাকি, তখন কখনো নিজেকে বা অন্যদেরকে দোষারোপ করতে থাকি। এগুলো কোনোটি আমাদের সমস্যা সমাধান তো করেই না, বরং হতাশা বেড়ে যায়। তাই প্রয়োজন নিজের অনুভূতি, চিন্তা এবং আচরণের বিষয়ে সচেতনতা। তবে নিজেদের অস্তিত্ব কমানোর জন্য গভীর শ্বাস প্রশ্বাস, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা, মোটিভেশন করা, স্থান পরিবর্তন করা যেতে পারে। ফলে মানসিক চাপ কম হয় বা ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারপরে আমরা এইভাবে অ্যাসাইনমেন্টের বক্সটা পূরণ করে দেব। এরপরে প্রতিবেদন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ সবচেয়ে। এই প্রতিবেদন টাইপের যে প্রশ্ন, মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। তো প্রতিবেদন তৈরি করে এখানে প্রতিবেদকের নাম, তারপর তোমার শ্রেণী, হ্যাঁ, এখানে প্রতিবেদক তারিখ এবং এখানে বিষয় দিয়ে দিবা। দেওয়ার পরে এইভাবে বর্ণনা করবে। ঠিক আছে, 8ম শ্রেণীর ক শাখা এতজন সহপাঠী আমাদের মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশল দৃঢ় করার উদ্দেশ্যে তো বিকাল ঘটিকায় স্কুল প্রাঙ্গণে বন্ধুদের নিয়ে একটা বিজ্ঞান মিলন মেলা উদযাপন করেছি। উক্ত মেলা বাস্তবায়নের মানসিক চাপ ব্যবস্থাপনা কৌশল আলোচনার মধ্য দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক তথা বন্ধুত্ব আরো দৃঢ় হয়েছে। এইভাবে আমরা এই প্রতিবেদনটা তৈরি করবো। এখানে আমাদের প্রতিবেদকের স্বাক্ষর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর দেবেন। ঠিক আছে, তো
প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের প্রশ্ন, নমুনা প্রশ্ন এবং সাজেশন। এবং এর সাথে তোমরা যেটা পড়বা, বইয়ের যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গা, ঠিক আছে, বইয়ের যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা ওইটা তোমরা পড়বা। কোন ফাঁকা জায়গা বলতো? ওই যে বিভিন্ন সেশনে, যেমন দেখো এখানে, এই যে বিভিন্ন সেশনে, যে এই যে এখানে দেখো, যেমন 3 নাম্বার পেজে একটা পেজ আমি দেখালাম, ঠিক আছে, এরকম ফাঁকা জায়গা আছে না, পুরো বইয়ের যত জায়গায় এরকম ফাঁকা জায়গাগুলো আছে তোমরা পূরণ করেছো, ওগুলা পড়বা। এবং তোমাদের প্রশ্ন যদি আমরা পাই 5 তারিখে দুপুর পরে, তোমরা 5 তারিখ পর্যন্ত এই সাজেশনটা ফলো করবে, ঠিক আছে, দুপুর পর্যন্ত। এরপরে আমরা প্রশ্ন পেলে সেগুলো তোমাদেরকে সমাধান করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।